হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ, চলছে আমাদের সেমিস্টার 1 কেমিক্যাল বন্ডিং, একটা হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেবলমাত্র ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্যই নয়, সেমিস্টার 2 তে যে অর্গানিক কেমিস্ট্রি আছে সেই অর্গানিক কেমিস্ট্রি বুঝতে গেলেও কেমিক্যাল বন্ডিং একদম ভালো রকম দক্ষতা লাগবে। এবং তার সঙ্গে ক্লাস 12 নিট যেই যা খুশি পড়ো, মানে কেমিস্ট্রি যদি কোথাও থাকে একটুও তোমার ফিউচার স্টাডিতে, সেখানে কিন্তু কেমিক্যাল বন্ডিং থাকবেই থাকবে। তাই ভালো করে কেমিক্যাল বন্ডিং এর সকল ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করো। আমাদের কেমিক্যাল বন্ডিং আমরা ফ্যাজান্সুল পড়েছিলাম, যে ফ্যাজান্সুলে আমরা মেইনলি দেখেছিলাম দুটো পয়েন্ট। যেটা কি ছিল? যেটা হচ্ছে ক্যাটায়ন গুলো তাদের আয়নিক পোটেনশিয়াল যদি বেশি হয়, তাহলে সেই ক্যাটায়নের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার চলে আসে। সেই ক্যাটায়ন খালি আয়নিক বন্ডিং করে না, কোভালেন্ট বন্ডিং ও অল্প অল্প করে করতে শুরু করে, ইলেকট্রন মেঘ গুলোর মধ্যে শেয়ারিং হতে শুরু করে দেয়। আর অ্যানায়নের যদি সাইজ বড় হয়ে যায়, তাহলেও একই রকম ভাবে অ্যানায়ন গুলো খালি আয়নিক বন্ডিং করে না, কোভালেন্ট বন্ডিং ও সেখানে সেখানে অল্প অল্প করে শুরু হয়ে যায়, ইলেকট্রনের মেঘগুলোর মধ্যে ওভারল্যাপ হয়ে যায়। কেন হয়, কি হয়, সেই সমস্ত ইতিবৃত্তান্ত ফ্যাজান্সুলে অলরেডি করে এসেছি। চলো একবার ফ্যাজান্সুলটাকে কুইকলি একবার বলে দিচ্ছি কি ছিল ফ্যাজান্সুলের ব্যাপারটা, এবং তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্যাজান্সুলের কিছু অ্যাপ্লিকেশনসে, যেখান থেকে কোয়েশ্চেন্স আসবেই আসবে। কোয়েশ্চেন্স কিন্তু এই সমস্ত জায়গা থেকে আসবেই আসবে। তো ফ্যাজান্সুল আমাদের এটা মেনলি শিখিয়েছিল। ফ্যাজান্সুল আমাদের মেনলি এই পয়েন্টটা শেখাচ্ছিল। কি পয়েন্ট? সেটা হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এটা হচ্ছে একটা অ্যানায়ন, এদের মধ্যে ধরে নিচ্ছি একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে, যেটাকে আমরা আয়নিক বন্ড বলছি বা তড়িৎযোজী বন্ধন বলছি। সো এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, এদের মধ্যে একটা আকর্ষণ আছে, তড়িৎ আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল, যেটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা হচ্ছে আয়নিক বন্ধনটা আছে। তো ক্যাটায়ন অ্যানায়ন বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করছে এবং আকর্ষণ করার মাধ্যমে আয়নীয় বন্ধন তৈরি করেছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আয়নীয় বন্ধন তাহলে তৈরি হয়ে গেছে। এবারে দেখছি যে কেবলমাত্র আয়নীয় বন্ধনই এদের মধ্যে থাকছে না, এদের মধ্যে একটুখানি শেয়ারিং এর থ্রু দিয়ে একটু ওভারল্যাপ হয়ে গিয়ে কোভালেন্ট বন্ডিং ও তৈরি হয়ে যাচ্ছে। কেমন করে হচ্ছে? এখান থেকে যে স্টেপ নাম্বার 2 তে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাটায়নটা খালি যে নিজের ইলেকট্রন গুলোকেই আকর্ষণ করে তা না, ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন মেঘকেও নিজের দিকে আকর্ষণ করে, এবং আকর্ষণ করার মাধ্যমে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টানতে শুরু করে। এর ফলে অ্যানায়নে একটা পোলারাইজেশন হয়ে যায়। কি হয়ে যায়? পোলারাইজেশন, মানে অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়নের দিকে আস্তে আস্তে শিফট হয়ে যায় এবং ক্যাটায়নের ইলেকট্রন মেঘের সঙ্গে ওভারল্যাপ করে, মিশতে শুরু করে। তার ফলে একটা এরকম কমন ওভারল্যাপিং শেয়ারিং জোন তৈরি হয়, এবং শেয়ারিং ওভারল্যাপিং হয়ে যাওয়া মানে আমরা বলি কোভ্যালেন্সি তৈরি হয়ে গেল। এই যে পুরো ফেনোমেনা হলো, এটাকে বলা হয় পোলারাইজেশন। যেখানে কি হলো, যেখানে অ্যানায়নটা তার ইলেকট্রন মেঘটাকে ক্যাটায়নের দিকে একটু ঠেলে দিল, অর্থাৎ অ্যানায়নের এই দিকে মাইনাস চার্জ বেশি বেশি করে চলে এলো, কারণ অ্যানায়নের ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর এই দিকে প্লাস চার্জ চলে এলো অ্যানায়নটার, মানে অ্যানায়নটার মধ্যেই যেন আবার দুটো চার্জ তৈরি হয়ে গেল। একদিকে অ্যানায়নের সমস্ত ইলেকট্রন গুলো আকর্ষিত হয়ে ক্যাটায়নের দিকে আসতে শুরু করলো, আবার অন্যদিকে অ্যানায়নটার অপর প্রান্তে চলে এলো একটা পার্শিয়াল পজিটিভ চার্জ। এইভাবে যখন অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়নের দিকে আকৃষ্ট হয়ে ক্যাটায়নের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশে গেল, তখন একটা ওভারল্যাপ জোন তৈরি হলো, কমন শেয়ারিং জোন তৈরি হলো। আমরা এই কমন শেয়ারিং জোনটাকে বলে থাকি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধন। তার মানে আমরা শুরু করেছিলাম কি কনসেপ্ট নিয়ে? শুরু করেছিলাম যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আয়নীয় বন্ধন ছাড়া আর কোনো বন্ধন নেই, কিন্তু দেখতে পাচ্ছি সেখানে পোলারাইজেশন আছে। পোলারাইজেশনের জন্য সেখানে কোভ্যালেন্ট বন্ধন বা সমযোজী বন্ধনও তৈরি হয়ে যাচ্ছে ওভারল্যাপের মাধ্যমে। ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রন মেঘগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে এটা হয়ে যাচ্ছে। এবারে কখন কোন কোন ফ্যাক্টর এইটা হতে হেল্প করে? দুটো ফ্যাক্টর আছে, যেটা কিনা রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2। সো রুল নাম্বার 1 হচ্ছে ক্যাটায়নের জন্য। রুল নাম্বার 1টা কাদের জন্য? রুল নাম্বার 1 হচ্ছে ক্যাটায়নের জন্য। ক্যাটায়নের জন্য কি বলছে? এই ফাই এর মান যত বেশি হবে তত বেশি কোভ্যালেন্সি হবে। এখন তাহলে হচ্ছে ফাইটা কি জিনিস? সেটা হচ্ছে ক্যাটায়নের জন্য, যেখানে ফাই হচ্ছে আয়নীয় পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল, যেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ বা আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ বা রেডিয়াস। তার মানে কি দাঁড়াচ্ছে? ক্যাটায়নটার চার্জ যত বেশি হবে,
ক্যাটায়নটা চার্জ, এবার ফাই বেশি হলে ফাইটা আসলে কি, ফাই জিনিসটার মানে কি, ফাই জিনিস হচ্ছে আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি। তাহলে আধান ঘনত্ব যত বেশি হবে, আধান ঘনত্ব কাকে কাকে মিন করে, আধান ঘনত্ব যত বেশি হবে তত নিউক্লিয়াসের আকর্ষণ, ক্যাটায়ন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে। ক্যাটায়ন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হলে ক্যাটায়নটার কাছে বেশি বেশি ক্ষমতা থাকবে যে অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করার, যে 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 ক্ষমতাটাকে বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। তাহলে যখনই ক্যাটায়নটা চার্জ যদি বেশি হয় বা ক্যাটায়নটা রেডিয়াস বা ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে ক্যাটায়নের ফাই বেশি হবে। ফাই যদি বেশি হয় ওর আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি বেশি হবে। তাহলে ক্যাটায়নটার বেশি আকর্ষণ করার ক্ষমতা জন্মাবে কাকে, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে নিজের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা, যাকে বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। অর্থাৎ অ্যানায়নটাকে এরকম করে পোলারাইজ করে দেওয়া, অ্যানায়নের মধ্যেই একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ দুটো পোল তৈরি করে পোলারাইজ করে দেওয়া। যে অ্যানায়নটা ছিল পুরোপুরি মাইনাস চার্জের অ্যানায়ন, কিন্তু সেই অ্যানায়নের মধ্যেই একদিকে মাইনাস চার্জ অন্যদিকে প্লাস চার্জ, দুটো পোল তৈরি করে পোলারাইজ করে দিচ্ছে ক্যাটায়নটার আকর্ষণ বল। এই ক্যাটায়নের পোলারাইজ করে দেওয়া কাকে, অ্যানায়নটাকে, সেই ক্ষমতাও বাড়বে যত হচ্ছে আয়নিক পটেনশিয়াল ফাই এর মান বাড়বে। ফাইটাকে কি বলে, ফাইটা হচ্ছে আয়নিক পটেনশিয়াল। তাহলে আয়নিক পটেনশিয়াল ফাই যত বাড়ছে, ফাই হচ্ছে কি আয়নিক পোটেনশিয়াল। তাহলে আয়নিক পোটেনশিয়াল ফাই এর মান যত বাড়ছে, মানে চার্জ যদি বেশি হয়, ক্যাটায়নের ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে ফাই বাড়বে, চার্জের ঘনত্ব বাড়ছে। ক্যাটায়নটার অ্যানায়নের নিউক্লিয়াসকে, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে নিজের দিকে পোলারাইজ করে টেনে নিয়ে নিজের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশিয়ে দেওয়ার শক্তি বাড়ছে ক্যাটায়নটার। আর সেটা যত বাড়ছে তত হচ্ছে মিশে যাচ্ছে, মিশে যাওয়া মানে ওভারল্যাপ বাড়ছে। ওভারল্যাপ বাড়ছে অরবিটাল গুলোর মধ্যে, ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন অরবিটালের মধ্যে ওভারল্যাপ বাড়ছে। আর ওভারল্যাপ যদি বাড়ে আমরা বলবো কোভ্যালেন্সি বা সমযোজী চরিত্র বাড়ছে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কেমন ভাবে এই পুরো প্রসেসটা ফলো হচ্ছে। যে ভালো করে দেখে নাও, ক্যাটায়নের তাহলে চার্জ বা ব্যাসার্ধ, চার্জ যদি বাড়ে বা ব্যাসার্ধ যদি কমে, তাহলে ক্যাটায়নটার আয়নিক পটেনশিয়াল বাড়বে, আধানটার বা চার্জের ঘনত্ব বাড়বে। যত ঘনত্ব বাড়বে তত ক্যাটায়নটার ক্ষমতা বাড়বে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নিয়ে এসে পোলারাইজ করে দেওয়ার এবং নিজের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশিয়ে দেওয়ার। পোলারাইজিং পাওয়ারটা বাড়ছে, ওভারল্যাপ বেশি বেশি করে হচ্ছে, ইলেকট্রন মেঘগুলো মিশে যাচ্ছে বেশি বেশি করে। ইলেকট্রন মেঘের মিশে যাওয়া মানে শেয়ারিং শুরু হয়ে যাওয়া, কোভ্যালেন্সি ডেভেলপ হয়ে যাওয়া। কোথায় কোভ্যালেন্সি ডেভেলপ হলো? যেখানে ভেবেছিলাম খালি আয়নীয় বন্ধন আছে বিপরীত আধানের মধ্যে, সেখানে কোভ্যালেন্ট বন্ধনের অস্তিত্ব আমরা পেলাম। ক্যাটায়নের ক্ষমতার জন্য আমরা, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার এই ক্ষমতার জন্য আমরা দেখতে পেলাম। তার মানে কি বলছে ফ্যাজানসুল? বলছে কোন বন্ধনই বিশুদ্ধ 100% আয়নিক বন্ধন বা বিশুদ্ধ 100% কোভ্যালেন্ট বন্ধন হয় না। যেটা কিনা বিশুদ্ধ 100% আয়নিক বন্ধন ভেবেছিলাম, সেখানেও দেখতে পাচ্ছি 100% আয়নীয় বন্ধন ভেবেছিলাম, সেখানেও দেখতে পাচ্ছি একটা কোভ্যালেন্ট বন্ধনের অস্তিত্ব জন্ম নিচ্ছে। তাই বিশুদ্ধ 100% আয়নীয় বা 100% কোভ্যালেন্ট হয় না। ক্যাটায়নের কিছু বৈশিষ্ট্য আয়নীয় বন্ধনের মধ্যেও কোভ্যালেন্ট বন্ধনের অস্তিত্ব তৈরি করতে হেল্প করে। আবার অ্যানায়নের কিছু বৈশিষ্ট্য আছে। চলো অ্যানায়নের বৈশিষ্ট্যটা রুল নাম্বার 2 সেটাও দেখে নি। অ্যানায়নটার যত সাইজ বড় হয়, রুল নাম্বার 2 কার ব্যাপারে? অ্যানায়নের ব্যাপারে। অ্যানায়নের যত সাইজটা বড় হবে, ঠিক আছে, সাইজ যত বড় হবে তত কোভ্যালেন্সি বাড়বে। কেন? কারণ অ্যানায়নটার যত সাইজ বড় হবে, আয়তন ধরো বড় হচ্ছে, অ্যানায়নটার যত আয়তন বড় হচ্ছে তত অ্যানায়নের নিজের নিউক্লিয়াসেরই নিজের ইলেকট্রনগুলোর উপরে ভালো কন্ট্রোল থাকছে না। অ্যানায়নটা যদি নিজের নিউক্লিয়াসটাই নিজের ইলেকট্রনগুলোকে ভালো করে কন্ট্রোল করতে না পারে, ওই ইলেকট্রন মেঘ ক্যাটায়ন দ্বারা অবশ্যই আকৃষ্ট হয়ে ক্যাটায়নের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা দেখাবে। কারণ অ্যানায়নটা নিজের ইলেকট্রনগুলোকেই ভালো করে কন্ট্রোল করতে পারছে না, অ্যানায়নের সাইজ এত বড়, ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশনও আছে, এই সমস্ত বিবিধ কারণে। তাহলে আমরা বলতে পারি সাইজ যত বড় হবে, অ্যানায়নের নিউক্লিয়াসের, অ্যানায়নের যে নিউক্লিয়াস আছে, অ্যানায়নের নিউক্লিয়াসের নিজের ইলেকট্রন ঘনত্বের উপরে আকর্ষণ কমবে, নিজের ইলেকট্রন মেঘের ওপর আকর্ষণ কমবে।
কারেক্ট। নিজের নিউক্লিয়াসের উপরে আকর্ষণ কমে যাবে। অ্যানায়নের যত কি হবে, অ্যানায়নটার যত তোমার অ্যানায়নের সাইজ বড়, এই অবস্থায় অ্যানায়নটা যত সাইজ বাড়বে তত অ্যানায়নের নিউক্লিয়াস নিজের ইলেকট্রন গুলোকে ঠিক করে কন্ট্রোল করে আকৃষ্ট করতে পারবে না। তার ফলে ওই অ্যানায়নের নিউক্লিয়াসে ওই অ্যানায়নের ইলেকট্রন গুলোর কি হবে, ওই অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হতে শুরু করবে। যদি এটা কমে যায়, যত সাইজ বাড়ছে তত হচ্ছে অ্যানায়নের নিউক্লিয়াসের নিজের ইলেকট্রন মেঘের উপরেই আকর্ষণটা কমছে। তার ফলে ওই ইলেকট্রন মেঘে পোলারাইজেশন হচ্ছে, ওই ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যাচ্ছে, ওই ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে আকৃষ্ট হয়ে ক্যাটায়নের অরবিটালের সঙ্গে আস্তে আস্তে মিশে যাচ্ছে। পোলারাইজেশন হচ্ছে, পোলারাইজেশন হলেই সেখানে ওভারল্যাপ হচ্ছে, এবং ওভারল্যাপ হয়ে যাওয়া মানেই সেখানে কোভ্যালেন্সি আস্তে আস্তে জন্ম নিতে শুরু করছে। তাহলে এখানে বলতে পারি সাইজ যত বাড়ছে অ্যানায়নের নিজের ইলেকট্রন মেঘের উপরই নিজের ইলেকট্রন, অ্যানায়নটার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা নিজের ইলেকট্রন গুলোকেই ভালো করে কন্ট্রোল করতে পারছে না। ইলেকট্রন গুলো তার জন্য ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়ে, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাটায়নের মধ্যে নিজেকে মিশিয়ে দিচ্ছে, এবং তার ফলে ওভারল্যাপ শুরু হয়ে যাচ্ছে। ওভারল্যাপ শুরু হয়ে গেলে সেখানে শেয়ারিং এবং কোভ্যালেন্ট চরিত্র জন্ম নিচ্ছে। এই দুটো হচ্ছে মেন রুল। এবার এই রুলের উপর বেস করে আমরা কিছু কেস স্টাডিজ দেখব। কেস স্টাডিজে যাওয়ার আগে জাস্ট একটা দুটো এক্সাম্পল দেখে নি ফাই এবং সাইজের রেসপেক্টে। তো কেস 1 হিসাবে আমরা দেখছি কেস 1, ধরো লিথিয়াম প্লাস তারপর দেখলাম হচ্ছে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস। এদের ফাই এর অর্ডার কেমন হবে? তো লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়ছে, তাহলে ফাই আস্তে আস্তে কমবে। তাহলে লিথিয়ামের ফাই বেশি হবে, পটাশিয়ামের ফাই কম হবে। যেখানে ফাই হবে বেশি সেখানে কোভ্যালেন্ট চরিত্র বেশি বেশি থাকবে। তাই লিথিয়াম প্লাসের কম্পাউন্ড বেশি বেশি করে কোভ্যালেন্ট চরিত্র দেখাবে, কারণ লিথিয়াম প্লাসের ফাই বেশি, ব্যাসার্ধ কম বলে। পটাশিয়াম প্লাসের কম্পাউন্ড অতটাও কোভ্যালেন্ট চরিত্র দেখাবে না, কারণ এখানে সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাই ফাইটা কমে গেছে। চলো কেস 1 নিশ্চয়ই বুঝে গেছে। এটা কেস 2 দেখে নি। ধরো লিথিয়াম, কেস 2 তে নিয়ে আসছি আমি Na+, Mg2+, অ্যালুমিনিয়াম 3+। কি হবে? তাহলে আমরা বলতে পারি আধান যত বাড়ছে, চার্জ যত বাড়ছে, তত অবশ্যই ফাই বাড়বে। আধান যত বাড়ছে, চার্জ যত বাড়ছে, তত অবশ্যই ফাইটা বাড়বে, তাই না? তাহলে সোডিয়াম প্লাসের 1+, ম্যাগনেসিয়ামের 2+, অ্যালুমিনিয়ামের 3+, যত আধানের চার্জ বাড়ছে পোলারাইজিং পাওয়ার বাড়বে ক্যাটায়নটার, এবং তত আকর্ষণ করবে অ্যানায়নটাকে এবং মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, কোভ্যালেন্সি বাড়বে। তাহলে ফাই আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, কেস নাম্বার 3ও দেখে নি অ্যানায়ন গুলোকে নিয়ে। তো চলো F- Br F- Cl- Br- I-, এখানে কি বলবো আমরা? এখানে কি বলবো? সাইজ যত বাড়ছে, এক্ষুনি দেখেছি সাইজ যত বাড়লে পোলারাইজেশন বেশি বেশি করে হবে অ্যানায়নটার, আর পোলারাইজেশন বেশি বেশি করে হলে কোভ্যালেন্সি বাড়বে। লেফট টু রাইট এখানে বলতে পারি সাইজ যত বাড়ছে তত হচ্ছে পোলারাইজেশন বাড়ছে। সাইজ বাড়লে সেই বড় সাইজের অ্যানায়ন নিজের ইলেকট্রন মেঘকে ভালো করে কন্ট্রোল করতে পারছে না, ক্যাটায়ন আরামসে সেই ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকৃষ্ট করে নিজের ইলেকট্রন মেঘের সঙ্গে মিশিয়ে নিচ্ছে, ওভারল্যাপ হচ্ছে, শেয়ারিং হচ্ছে, কোভ্যালেন্ট চরিত্র ডেভেলপ করে যাচ্ছে। তিনটে ছোট ছোট কেস, এগুলো আগের দিনে ডিসকাস করেছিলাম, ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে এবারে প্রপার কিছু এক্সাম্পল স্টাডি করি। বলছে সিলভারের হ্যালাইড গুলি দ্রাব্যতা নিয়ে কথা বলতে হবে। তো দ্রাব্যতা নিয়ে মানে জলে দ্রাব্যতার ব্যাপারে অবশ্যই কথা বলবে, এবং জল হচ্ছে কেমন কম্পাউন্ড? জল হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে জলে দ্রাব্যতা নিয়ে যদি কথা বলতে হয়, আগে জিনিসটা জেনে নিতে হবে। জলে দ্রাব্যতা তার মানে জল হচ্ছে কেমন কম্পাউন্ড? জল হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখানে H+OH- এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। জল হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে জলের মধ্যে H+OH- এরকম আয়নীয় চরিত্র দেখা যায়। জলের স্ট্রাকচার যদি দেখি তাহলে দেখব জলের মধ্যে আয়নীয় চরিত্র অলরেডি আছে। জলের অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটির জন্য সমস্ত বন্ধনজোড় ইলেকট্রন মেঘ অক্সিজেনের দিকে থাকে, তাই অক্সিজেনে একটা পার্শিয়াল মাইনাস চার্জ থাকে, হাইড্রোজেন গুলোতে প্লাস চার্জ থাকে। তার মানে জলের মধ্যে কিন্তু পুরোপুরি কোভ্যালেন্ট চরিত্র নয়,
আয়নীয় চরিত্র কিন্তু আছে জলের মধ্যে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। চার্জ কিন্তু আছে, আধান কিন্তু আছে জলের মলিকুলের মধ্যে। জলের মলিকুলে দেখতে পাচ্ছি অক্সিজেনের কাছে মাইনাস আধান, আংশিক কিন্তু মাইনাস আধান, হাইড্রোজেনের কাছে পার্শিয়াল প্লাস আধান, এগুলো আছে অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ হওয়ার জন্য। জল হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, যে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে এরকম বিভিন্ন পোলস আছে, মানে আয়নীয় চরিত্র জলের মধ্যে আছে। তাহলে জলের মধ্যে কারা ডিসলভ হবে, আয়নীয় যারা না কোভ্যালেন্ট যারা? অবশ্যই জলের মধ্যে আয়নীয় চরিত্র আছে। তাহলে এখানে দ্রাব্য হবে যারা আয়নিক বন্ধন তৈরি করে, আয়নীয় যৌগ। তাহলে জলে কারা দ্রাব্য হবে? জলে দ্রাব্য হবে হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ হলে মানে যারা কোভ্যালেন্ট যৌগ নয়, আয়নীয় যৌগ যেখানে আয়নীয় বন্ধন আছে, তারা বেসিক্যালি জলে বেশি বেশি করে দ্রাব্য হবে। তাহলে আমরা বলতে পারি কোভ্যালেন্সি যদি বাড়ে তাহলে কিন্তু দ্রাব্যতা কমছে, কারণ জলে কিন্তু আয়নীয় যৌগ দ্রবীভূত হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো সমযোজী চরিত্র যদি কোথাও দেখতে পাওয়া যায় বেশি, তাহলে তারা আয়নীয় চরিত্র সেখানে কম হবে এবং জলে দ্রাব্যতা কম হবে। তার কারণ জলে দ্রাব্য হতে গেলে যৌগকে আয়নীয় চরিত্র হতে হবে, কারণ জল নিজে আয়নীয় চরিত্রের। তাই জল যেহেতু নিজে আয়নীয় চরিত্রের, ওর মধ্যে যেহেতু আয়নীয় চরিত্র আছে, অক্সিজেনে মাইনাস চার্জ আছে, হাইড্রোজেন গুলোতে প্লাস চার্জ আছে, আয়নীয় চরিত্র আছে। তাই জলের মধ্যে আয়নীয় চরিত্র থাকার কারণে জলে কারা ডিসলভ হবে? জলে তারাই দ্রাব্য হবে যাদের নিজেদের মধ্যেও আয়নীয় চরিত্র আছে, যেরকম NaCl, KCl, যারা নিজেও আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, তারাই জলের মধ্যে কিন্তু ইজিলি ডিসলভ হবে। তাই কোথাও যদি ফ্যাজানের সূত্র অনুযায়ী দেখি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে বুঝবো সেখানে কিন্তু দ্রাব্যতা কমবে। ক্লিয়ার? এবারে বলছে তাহলে সিলভারের হ্যালাইড গুলোকে নিয়ে দেখা যাক। সিলভারের হ্যালাইড মানে AgF, AgCl, AgBr, AgI। তাহলে এখানে অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে, চার্জ তো সকলেরই সেম, ক্যাটায়ন গুলো তো কমন, সবগুলো ক্যাটায়ন Ag প্লাস, অ্যানায়ন গুলো হচ্ছে BF মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। একটু আগে আমরা দেখলাম এখানে অ্যানায়নের ব্যাসার্ধ কি হচ্ছে, ক্যাটায়ন তো কমন, ক্যাটায়নে কিছু চেঞ্জ নেই, বাট অ্যানায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের সাইজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস সাইজ বাড়ছে। অ্যানায়নের সাইজ বাড়লে অবশ্যই কোভ্যালেন্ট চরিত্র বাড়বে, একটু আগে আমরা দেখেছি। কোভ্যালেন্ট চরিত্র বাড়লে এক্ষুনি আমরা দেখলাম দ্রাব্যতা কমবে। কোভ্যালেন্ট চরিত্র বাড়লে দ্রাব্যতা কমবে, মানে AgF জলে দ্রাব্য হবে সব থেকে বেশি এবং AgI জলে কিন্তু অতটাও দ্রাব্য হতে পারবে না, দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে, কারণ এদিকে কোভ্যালেন্ট চরিত্র আছে, এইদিকে কিন্তু সমযোজী চরিত্র ডেভেলপ করে গেছে। ঠিক আছে, সমযোজ্যতা বা সমযোজী চরিত্র এদিকে ডেভেলপ করে গেছে, এইদিকে কিন্তু আয়নীয় চরিত্র আছে। এইদিকে আয়নীয় চরিত্র আছে, আস্তে আস্তে ওইদিকে সমযোজী চরিত্র ডেভেলপ করে গেছে। সমযোজী চরিত্র ডেভেলপ করে যাওয়ার জন্য কিন্তু কোভ্যালেন্সি কিন্তু এখানে আস্তে আস্তে কোভ্যালেন্সি বাড়ছে এবং সেই কারণে দ্রাব্যতা কমছে। ক্লিয়ার? চলো তাহলে অর্ডার গুলো সাজাতে পারবে নিশ্চয়ই, খুবই সহজ অর্ডার। এই যে একটু আগে আমরা দেখলাম সমযোজী, তাহলে সমযোজী চরিত্র কেমন? AgF, AgCl, AgBr, AgI। তাহলে সমযোজী হচ্ছে এইদিকে বেশি, তাহলে সমযোজী যেটা হবে তার উল্টো হবে দ্রাব্যতার ক্রম। একটু আগে আমরা দেখলাম যে সমযোজী চরিত্র যেদিকে বেশি হবে, AgI হচ্ছে সমযোজী, ওর দ্রাব্যতা কম জলের মধ্যে। AgF হচ্ছে অতটাও সমযোজী নয়, তড়িৎযোজী চরিত্র এখানে বেশি আছে, আয়নীয় চরিত্র বেশি আছে, তাই ওটা জলে সব থেকে বেশি দ্রাব্য হচ্ছে, কারণ জল নিজে একটা পোলার কম্পাউন্ড, জল নিজে আয়নীয় চরিত্রের, ওর মধ্যে যে সেই কম্পাউন্ডটাই বেশি বেশি করে ডিসলভ হবে যে আয়নীয় চরিত্রের হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কেসটা বুঝে গেলাম। পরে কেসে যাচ্ছি, বলছে অ্যালকোহলে KCl, KI কে বেশি দ্রাব্য? তো KCl ভার্সেস KI, K প্লাস Cl মাইনাস, K প্লাস I মাইনাস, তাহলে K প্লাস তো কমন, Cl মাইনাস I মাইনাস, তাহলে Cl মাইনাস I মাইনাস, অ্যানায়নের সাইজ কি হচ্ছে বলো? অ্যানায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের আকৃতি বা অ্যানায়নের সাইজ যেটাই বলো না কেন আস্তে আস্তে বাড়ছে, আর অ্যানায়নটা সাইজ বাড়লে পোলারাইজেশন বেশি হয় এবং কোভ্যালেন্সি সেখানে জন্ম নেয়, তাহলে কোভ্যালেন্সিও বাড়ছে। অ্যানায়নটার সাইজ যত বাড়ছে তত সেখানে কোভ্যালেন্সি জন্ম নিচ্ছে, কারণ অ্যানায়নের সাইজ বাড়লে অ্যানায়ন নিজের ইলেকট্রনে অতটা হোল্ড রাখতে পারবে না, কন্ট্রোল রাখতে পারবে না, ইলেকট্রনগুলো মুভ করে যাবে এবং ইলেকট্রনগুলো ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাটায়নের সঙ্গে আস্তে আস্তে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা দেখাবে।
তাই তো? তাহলে অ্যানায়নটা যত ব্যাসার্ধ বাড়ছে তত কোভ্যালেন্সি বাড়ছে। তাহলে কি বলতে পারি? কে বেশি কোভ্যালেন্ট? অবশ্যই কেআই হচ্ছে, এটা হচ্ছে বেশি কোভ্যালেন্ট। এখানে সমযোজী চরিত্র দেখতে পাওয়া যাবে এবং সমযোজী চরিত্র দেখতে পাওয়ার জন্য এখানে কিন্তু জলে দ্রাব্যতা কম থাকবে, জলে দ্রাব্যতা কিন্তু কমবে। whereas এখানে তড়িৎযোজী চরিত্র দেখতে পাওয়া যাবে এবং সেই কারণে এখানে কিন্তু জলের দ্রাব্যতা বেশি থাকবে। এখানে জলের দ্রাব্যতা কম থাকবে, এখানে কিন্তু জলের দ্রাব্যতা বেশি থাকবে। ক্লিয়ার? KCl বেশি ডিসলভ হবে, KI অতটাও ডিসলভ হতে পারবে না। বিভিন্ন কিন্তু কোয়েশ্চেন এগুলোই। চলো, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব, এটাও একটা ফ্যাক্টর যেটা কিনা এখন আমরা দেখবো কেমন করে হয়। তো কার্বনেট গুলো স্থায়িত্ব কিসের উপর ডিপেন্ড করে? আমরা দেখে নিই কি কি কার্বনেট আছে। বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। কার্বনেটটা যখন হিট করা হয় তখন কার্বনেট গুলোর মধ্যে কি রিঅ্যাকশনস হয় সেটা প্রথমে দেখে নিই। তো ধরলাম যে কোনো একটা মেটাল কার্বনেট আছে, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, যে কোনো একটা মেটাল কার্বনেট, তাকে যদি হিট করা হয়, মেটাল কার্বনেটকে যদি হিট করা হয় তাহলে ওই মেটালটার অক্সাইড তৈরি হয়, সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। যদি এবার আমরা একটু স্ট্রাকচারের দিকে নজর দিই তাহলে এটা হচ্ছে মেটাল কার্বনেটের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের মেটাল কার্বনেটটা স্ট্রাকচার। ক্লিয়ার? স্ট্রাকচারের দিকে নজর দিলে এটা হচ্ছে আমাদের মেটাল কার্বনেটটা স্ট্রাকচার। এরকম ভাবে চার্জের ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তাহলে দেখো মেটালটা কিন্তু এই পুরো কার্বনেটকে আকর্ষণ করছে নিজের দিকে, বোঝাই যাচ্ছে। মেটালটার কাছে 2+ চার্জ আছে, বেরিলিয়াম 2+ বা ম্যাগনেসিয়াম 2+ বা ক্যালসিয়াম 2+। তাহলে মেটালটার কাছে +2 চার্জ আছে, মেটালটার কাছে যেহেতু +2 চার্জ আছে, মেটাল তার +2 চার্জ দিয়ে পুরো কার্বনেট, মেটাল তার +2 চার্জের থ্রু দিয়ে পুরো কার্বনেটটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। খুব ভালো কথা, অ্যাট্রাক্ট করছে। আচ্ছা, এবার যখনই অ্যাট্রাকশন হচ্ছে তখন আস্তে আস্তে কেমন করে মেটাল অক্সাইড হচ্ছে? এই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। যেই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে এই পোর্শনটা মেটাল অক্সাইড তৈরি করছে আর এই পোর্শনটা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। আশা করি বুঝতে পারা গেছে কেমন করে এই থার্মাল ডিকম্পোজিশন হচ্ছে, অর্থাৎ হিট দিলে কেমন করে মলিকুলটা বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে মলিকুলটা ছিল মেটাল কার্বনেট, হিট দিলে এই বন্ডটা মাঝখান থেকে বিয়োজিত হয়ে যায়, দিয়ে মেটালটা অক্সাইডের সঙ্গে মেটাল অক্সাইড তৈরি করে আর কার্বন ডাই অক্সাইড পোর্শনটা আলাদা হয়ে যায়। এবারে এই মেটালটা কেন এই বন্ডটাকে, মানে এই বন্ডটা ব্রেক কেন করে গেল? কারণ মেটালটা অক্সিজেনটাকে অ্যাট্রাক্ট করছিল। তাহলে মেটালটার যত বেশি অ্যাট্রাক্টিং পাওয়ার হবে তত এই বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে। মেটালটার যত বেশি অ্যাট্রাক্টিং পাওয়ার হবে, মেটালটা তত বেশি অক্সিজেনটাকে অ্যাট্রাক্ট করবে, তত এই কার্বন অক্সিজেন বন্ড ব্রেক করবে এবং বিয়োজন হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা এখন দেখবো এই তিনটে মেটাল ক্যাটায়ন আছে, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। চার্জ তো একই আছে কিন্তু রেডিয়াস আস্তে আস্তে বাড়ছে। বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম এগুলো গ্রুপ 2, সবগুলোই হচ্ছে গ্রুপ 2 মেটাল। তাহলে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম, রেডিয়াস বাড়ছে। রেডিয়াস বাড়লে আমরা জানি আয়নিক পোটেনশিয়াল আস্তে আস্তে কমে যায়। আয়নিক পোটেনশিয়াল কমে যাওয়া মানে হচ্ছে পোলারাইজিং পাওয়ার কমে যাওয়া। আয়নিক পোটেনশিয়াল কমে যাওয়া মানে পোলারাইজিং পাওয়ার, যেটা কিনা ক্যাটায়নটার আকর্ষণ পাওয়ার, সেই ক্যাটায়নটার আকর্ষণ পাওয়ার কমে যাওয়া। ক্যাটায়নের আকর্ষণ পাওয়ার যদি কমে যায় তাহলে কোন ক্যাটায়নটা বেশি স্থায়ী হলো? ক্যাটায়নটার আকর্ষণ পাওয়ার যদি কমে যায় তাহলে কি বন্ডটা ইজিলি ব্রেক হবে? না, এই ক্যাটায়নটার যত বেশি আকর্ষণ পাওয়ার তত ক্যাটায়নটা অক্সিজেনকে নিয়ে বেরিয়ে আসতে চায়, তত ইজিলি এই বন্ডটা ব্রেক হয়ে যায়। তাই ক্যাটায়নটার আকর্ষণ পাওয়ার বেশি হলে তবেই ক্যাটায়নটা অক্সিজেনকে নিয়ে বেরিয়ে আসতে চাইবে, বন্ডটা ব্রেক করবে। ক্যাটায়নের আকর্ষণ পাওয়ার কম হলে ক্যাটায়ন অক্সিজেনকে অত জোরে আকর্ষণ করে অক্সিজেনকে নিয়ে বেরিয়ে আসতে পারবে না, বন্ডটাও অত ইজিলি ব্রেক করবে না। তাই ক্যাটায়নের আকর্ষণ পাওয়ার, পোলারাইজিং পাওয়ার যদি কম হয় তাহলে তাপীয় স্থায়িত্ব বেশি হবে, বিয়োজন হবে না, তাপীয় স্থায়িত্ব বাড়বে। তাহলে এটা হচ্ছে আকর্ষণ পাওয়ার আস্তে আস্তে কমছে, তার মানে তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাড়ছে। তাহলে এটা খুবই ইজিলি, এটা কম স্থায়ী, হিট দিলেই ব্রেক করে যাবে। আর এটা কিন্তু বেশি স্থায়ী, হিট দিলে অত সহজে ব্রেক করবে না, অত সহজে ব্রেক করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে না। ক্লিয়ার? তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ক্যাটায়ন গুলোর সাইজ যত বাড়ছে
ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল তত কমছে, সাইজ বাড়ছে, আয়নিক পোটেনশিয়াল কমছে, মানে পোলারাইজিং পাওয়ার কমছে, মানে অক্সাইডটাকে অক্সিজেনটাকে অ্যাট্রাক্ট করার পাওয়ার কমছে। এই অক্সাইডটাকে যদি অ্যাট্রাক্ট করতে না পারে তাহলে বন্ডটাও ব্রেক করবে না, মানে তাপীয় স্থায়িত্ব বাড়ছে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আবার বলছি, ক্যাটায়নটার যত তোমার রেডিয়াস, ক্যাটায়নটার ব্যাসার্ধ যত বাড়ছে, ক্যাটায়নটার রেডিয়াস বা ব্যাসার্ধ যত বাড়ছে, ওর পোলারাইজিং পাওয়ার বা ফাই তত আস্তে আস্তে কমে যাচ্ছে। পোলারাইজিং পাওয়ার বা ফাই কমে গেলে অক্সিজেনটাকে অ্যাট্রাক্ট করার প্রবণতা কমছে, অক্সিজেনটাকে ভালো করে অ্যাট্রাক্ট করতে না পারলে বন্ডটা ব্রেক করছে না, স্টেবল বন্ড থাকছে, তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে বাড়ছে। তাই যত ফাই এর মান কম হবে তত স্থায়িত্ব বেশি হবে। ক্যালসিয়ামের সাইজ বড়, ক্যালসিয়ামের ফাই এর মান কম, তাই ক্যালসিয়াম কার্বনেটের স্থায়িত্ব কিন্তু এক্ষেত্রে বেশি। কেসগুলো আশা করি পরিষ্কার হয়ে গেছে। বলছে বিভিন্ন লবণের বর্ণ কেমন হতে পারে। বলছে অ্যানায়নের পূর্ণ কক্ষকের থেকে ক্যাটায়নের অপূর্ণ কক্ষকে ইলেকট্রনের স্থানান্তরণ হলে বর্ণ বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। মানেটা কি? মানেটা হচ্ছে আমরা আগেই পড়েছি এই ক্যাটায়ন ছিল, এবার অ্যানায়নটা কি হচ্ছে, অ্যানায়নের ইলেকট্রনটা তো অ্যানায়নটা তো আস্তে আস্তে এরকম ক্যাটায়নের দিকে চলে আসছে, ইয়েস অর নো? অ্যানায়নটা তো আস্তে আস্তে এরকম ক্যাটায়নের দিকে মুভ করে আসছে না? অ্যানায়নটা তো আস্তে আস্তে এরকম ক্যাটায়নের দিকে মুভ করে চলে আসছে। অ্যানায়নটা যেই ক্যাটায়নের দিকে মুভ করে চলে আসছে মানে আমরা বলতে পারি অ্যানায়ন থেকে ক্যাটায়নের দিকে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে। অ্যানায়নটা তো আস্তে আস্তে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ আছে, অ্যানায়নের ইলেকট্রন মেঘ আস্তে আস্তে ক্যাটায়নের আকর্ষণে, ক্যাটায়নের যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ক্যাটায়নটার যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ক্যাটায়নটা তত আকর্ষণ করবে, ক্যাটায়নটার আকর্ষণ যত বেশি হবে, ক্যাটায়নটার আকর্ষণে অ্যানায়নটার ইলেকট্রন মেঘ আস্তে আস্তে ক্যাটায়নের দিকে, ক্যাটায়নের ইলেকট্রন মেঘের দিকে চলে আসবে। তার মানে অ্যানায়নের ইলেকট্রন গুলো কি করলো, অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়নের ইলেকট্রন মেঘের মধ্যে আস্তে আস্তে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, ক্যাটায়ন ইলেকট্রন মেঘের মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে। এই মিশে যাওয়া, এই স্থানান্তরণ, ইলেকট্রনের অ্যানায়ন থেকে ক্যাটায়নের দিকে এই স্থানান্তরণ, এই যে শিফটিং হয়ে যাচ্ছে, তার জন্য কিছু কিছু জিনিস দেখতে পাওয়া যায়। যেরকম কারোর বর্ণ সাদা দেখা যায় HgCl2, কিন্তু HgI2 লাল। মানে কোথায় স্থানান্তরণটা হবে, যেখানে অ্যানায়নের সাইজ বড়। তার মানে আমরা বলবো সাইজ যত বেশি হবে এই ইলেকট্রনের স্থানান্তরণ তত বেশি হবে। অ্যানায়নের সাইজ, অবশ্যই এখানে অ্যানায়নের কথাই হচ্ছে, অ্যানায়নের সাইজ যত বেশি হবে তত এই ইলেকট্রনের স্থানান্তরণ বেশি হবে, তত বর্ণ দেখতে পাওয়া যাবে, ক্লিয়ার? তাহলে অ্যানায়নটার সাইজ কোথায় বেশি, ক্লোরিন, HgCl2 না HgI2? অবশ্যই HgI2, আয়োডিনের সাইজ বেশি, আয়োডাইডের সাইজ বেশি। তাই অ্যানায়নটার সাইজ যত বাড়বে তত ওই অ্যানায়নটাকে ডিফর্ম করে দেওয়া, পোলারাইজ করে দেওয়া ইজি হবে। কারণ বড় সাইজের অ্যানায়নের তো নিজের উপরে নিজেরই কোনো কন্ট্রোল নেই। এই অবস্থায় ক্যাটায়ন সহজেই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে স্থানান্তরিত করতে পারবে। যত সেই স্থানান্তরণ হবে তত রঙিন বর্ণ আমরা দেখতে পাবো। যে কারণে দেখতে পাচ্ছি ক্লোরাইড যখন ছিল HgCl2 ক্লোরাইড, তখন কোনো বর্ণ ছিল না। HgI2 আয়োডাইড, তখন বর্ণ তো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছি AgCl সাদা, ক্লোরাইড যখন ছিল তখন সাদা, কিন্তু আয়োডাইড যখন চলে এলো তখন দেখতে পাচ্ছি বর্ণ চলে এসেছে ইয়েলো। দেখতে পাচ্ছি PbCl2 সাদা, ক্লোরাইড যখন ছিল তখন কম্পাউন্ড ছিল সাদা, কিন্তু যখন আয়োডাইড চলে এসেছে তখন কম্পাউন্ডের মধ্যে কালার দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অ্যানায়নের সাইজ যত বাড়ছে তত অ্যানায়নের নিজের ইলেকট্রনের উপরে কন্ট্রোল থাকছে না, ক্যাটায়ন ওই অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে স্থানান্তরণ করতে পারছে। এবার অ্যানায়ন থেকে যদি ইলেকট্রন ক্যাটায়নের দিকে স্থানান্তরিত হয়, শিফটিং হয়, তাহলে তখন বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে। তো যেরকম দেখতে পাচ্ছি ক্লোরাইড গুলোতে বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আয়োডাইড লবণ গুলোতে কিন্তু বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো সবই ফ্যাজানসুল এবং ফ্যাজানসুলের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন। আশা করি ফ্যাজানসুল এবং সেই রিলেটেড অ্যাপ্লিকেশনস গুলো তোমার মাথায় ঢুকেছে। তো চলে আসছে আমাদের 3 নাম্বার ক্যাটাগরির বন্ডিং। আমরা তড়িৎযোজী বন্ডিং পড়েছি, আমরা সমযোজী বন্ডিং পড়লাম, এখন আমরা দেখবো অসমযোজী বন্ডিং। তো এটাকে একটা সহজ ভাবে প্রথমে দেখে নিই, অসমযোজী বন্ধন কখন হয়। ধরলাম একজন A আছে, একজন B আছে।
ঠিক আছে, আয়ন হতে পারে, পরমাণু হতে পারে, কি সেটাতে ঢুকছি না, স্পিসিস বলছি। এ একজন স্পিসিস, বি একজন স্পিসিস। এবারে বি স্পিসিসটার কাছে আমি ধরছি ইলেকট্রন ঘাটতি আছে, দুটো ইলেকট্রনের ঘাটতি আছে যে কোনো কারণেই। আর এ স্পিসিসের কাছে হতে পারে এটা কার্বোক্যাটায়ন, তাই ঘাটতি আছে। হতে পারে BF3, আমরা জানি BF3 BeCl2 এদের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, এদের কাছে অষ্টকের অসম্পূর্ণতা আছে, তাই ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে BeCl2 BF3 এদের কাছে অষ্টকের অসম্পূর্ণতার জন্য ঘাটতি আছে। অথবা কোনো ক্যাটায়ন হলে তার কাছেও ইলেকট্রনের ঘাটতি আছে। তো যে কোনো ভাবে হোক ইলেকট্রনের ঘাটতি আছে, এদের কাছে কম আছে। আর এ হচ্ছে এমন একজন যার কাছে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোর আছে, লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে, লোন পেয়ার আছে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে। তাহলে একজনের কাছে আছে ইলেকট্রনের ঘাটতি, অন্যজনের কাছে ইলেকট্রনের বেশি, এবং সেটা লোন পেয়ার আছে, নিঃসঙ্গ জোর আছে। যার কাছে লোন পেয়ার আছে তাকে বলা হয় ডোনার বা দাতা, আর যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে তাকে বলা হয় অ্যাকসেপ্টার বা গ্রহীতা। তো কি হবে নিশ্চয়ই বুঝতেই পারছো, যার কাছে লোন পেয়ার আছে সে যার কাছে ঘাটতি আছে তার কাছে তার ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করবে শেয়ারিং এর জন্য, এবং তারপরে দুজনের মধ্যে এরকম একটা বন্ড তৈরি হবে, যে বন্ডের ইলেকট্রন দুটো কিন্তু একজনের থেকেই এসছে, কিন্তু দুজনের মধ্যে শেয়ারিং হচ্ছে। এই ইলেকট্রন এইটা কি এখন নিঃসঙ্গ জোর? না, এটা হয়ে গেছে এখন বন্ধন জোর। কিন্তু এটা এসছে কোত্থেকে? এটা হচ্ছে এর নিঃসঙ্গ জোর ছিল, এ যে স্পিসিসটা ছিল ওই এ স্পিসিসের নিঃসঙ্গ জোর, ওটাই এখন হয়ে গেছে বন্ধন জোর। এ স্পিসিসের যেটা নিঃসঙ্গ জোর ছিল ওটাই এখন বি এর সঙ্গে বন্ধন জোরে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এখন এ আর বি এর মধ্যে একটা বন্ধন তৈরি হলো। কেমন বন্ধন? এ আর বি এর মাঝে যে বন্ধনটা তৈরি হলো, এ আর বি এর মাঝে যে বন্ডটা তৈরি হলো, ওই বন্ডে এ আর বি এর মাঝে যে বন্ডটা হলো, ওই বন্ডের দুটো ইলেকট্রনই এসছে নিঃসঙ্গ জোর বা লোন পেয়ার হিসেবে। কার থেকে? একজনের থেকে, এ তার থেকে, ঠিক আছে, এর থেকে। তাহলে এর থেকেই দুটো ইলেকট্রন এলো যারা কিনা নিঃসঙ্গ জোর বা লোন পেয়ার হিসেবে ছিল, এবং সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করলো? বি, যার কাছে ইলেকট্রনের ঘাটতি ছিল সে গ্রহণ করলো। কিন্তু পুরোপুরি স্থানান্তরণ হয়নি, পুরোপুরি শিফটিং হয়নি। এমন নয় যে এ তার দুটো ইলেকট্রনকে পুরোপুরি ছেড়ে দিল দিয়ে বি এর কাছে পাঠিয়ে দিল, না, পুরোপুরি দেয়নি, কিন্তু শেয়ারিং করতে দিয়েছে। অর্থাৎ এখন এই নিঃসঙ্গ জোর বা লোন পেয়ারটা বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেছে, এবং এখন ওই লোন পেয়ারটা যেটা কিনা বন্ড পেয়ার হয়ে গেল সেটাকে এ এবং বি দুজনেই ইকুয়ালি শেয়ার করছে, অনেকটা কোভালেন্ট বন্ডের মতন। কিন্তু ইকুয়ালি শেয়ার করছে মানে আমার এটা নয় যে দুজনেই একটা একটা করে দিয়েছিল, যেটা কিনা কোভালেন্ট বন্ডে হয়ে থাকে। কোভালেন্ট বন্ডে এও একটা ইলেকট্রন দিত, বিও একটা ইলেকট্রন দিত, সেই ইলেকট্রন জোর বন্ধন জোর হতো, কারণ ওটা ইকুয়ালি দুজনের মধ্যে শেয়ারিং হতো। এখানে কিন্তু ইকুয়ালি শেয়ারিং হচ্ছে, কিন্তু প্রত্যেকে একটা একটা করে দেয়নি। এখানে এ দুটো ইলেকট্রন ডোনেট করেছে, বি সেই দুটোকে অ্যাকসেপ্ট করেছে, দিয়ে লোন পেয়ারটা বন্ড পেয়ার হয়েছে, এবং তারপরে ওই ইলেকট্রন জোরকে এ এবং বি দুজনেই ইকুয়ালি ইউজ করছে। এরকম ভাবে যে বন্ড তৈরি হলো তাকে বলে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। এই বন্ডটা হলো এ আর বি এর মাঝখানে কোঅর্ডিনেট বন্ড। তাহলে কোঅর্ডিনেট বন্ড হতে গেলে লোন পেয়ার আছে এরকম একজন কাউকে লাগবে, যেরকম দেখা যেতে পারে, দেখো ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার মলিকুল, নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়াটার মলিকুলে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ওয়াটার মলিকুলে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, তাহলে এটা হবে ডোনার। ঠিক আছে, কারোর সঙ্গে এটা কোঅর্ডিনেট বন্ড বানাতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে কোঅর্ডিনেট বন্ড বানাতে, তার কারণ ওয়াটার মলিকুলে অক্সিজেনের লোন পেয়ার আছে, যে লোন পেয়ার ও কিনা অন্য কাউকে ডোনেট করতে পারবে। এটা হচ্ছে অ্যামোনিয়া মলিকুল, অ্যামোনিয়া মলিকুলও দেখতে পাচ্ছি নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, তার মানে যাদের কাছে লোন পেয়ার আছে তারা কিন্তু তাদের লোন পেয়ারটা অন্য কোনো ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে, এরকম কাউকে দিতে পারবে, এবং দেওয়ার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন তৈরি করতে পারবে, কারণ এরা হচ্ছে লোন পেয়ার ডোনার, এরা লোন পেয়ার দাতা, এরা দিতে পারবে। যেরকম দেখতে পাচ্ছি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নাইট্রোজেনে তো অলরেডি জানলাম কি আছে, অ্যামোনিয়ার নাইট্রোজেনে আছে হচ্ছে অলরেডি, আমরা এটাকে অলরেডি বলেছি লোন পেয়ার বা নিঃসঙ্গ জোর। আর আগেই আমরা পড়েছি এই BF3 এর বোরনে কিন্তু খালি 2p অরবিটাল থাকে, BF3 বোরনের কাছে এমটি 2p অরবিটাল থাকে। কোথায় পড়েছি? যেখানে কিনা আমরা অষ্টকের ডেফিসিয়েন্সি পড়ছিলাম, অষ্টকের সংকোচন পড়ছিলাম, যেখানে অষ্টক পূর্তি হয় না কিন্তু সর্বাধিক সমযোজিতা মাধ্যমে বোরন কম্পাউন্ড তৈরি করে, ওখানে দেখো BF3 পড়েছি।
বোরনের BF3 পড়েছি, যেখানে অষ্টকের পূর্তি হয় না কিন্তু বোরন তারপরেও সর্বাধিক সমযোজিতা অ্যাচিভ করে দিয়ে স্থায়িত্ব প্রাপ্ত হয়, কিন্তু তাদের অষ্টকের পূর্তি হয় না এবং সেখানে যখন সংকরায়ন হয় তখন sp2 সংকরায়ন হয়, একটা p অরবিটাল খালি থেকে যায়। তো খালি p অরবিটাল আছে কার কাছে? বোরনের কাছে, মানে ওটা গ্রহিতা হয়ে গেল, ঠিক আছে, অ্যাকসেপ্টার হয়ে গেল। আর লোন পেয়ার আছে নাইট্রোজেনের কাছে, তাহলে এটা দাতা হয়ে গেল, ডোনার হয়ে গেল। তাহলে এখন লোন পেয়ারটা যেটা কিনা অ্যামোনিয়া আর নাইট্রোজেনে আছে, সেটা এখন বোরনের যে খালি অরবিটাল আছে সেইখানে ডোনেশন হতে পারে। লোন পেয়ারটা যেটা কিনা অ্যামোনিয়ার নাইট্রোজেনে আছে, সেটা কিনা ডোনেশন হতে পারে কোথায়? বোরনের যে খালি 2p অরবিটাল আছে সেইখানে ডোনেশন হতে পারে। এবং ডোনেশন হলে আমরা বলবো এই একটা অসমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে, যেখানে কিনা লোন পেয়ারটা এখন বন্ড পেয়ারে পরিবর্তিত হয়ে গেছে এবং সেই বন্ড পেয়ারকে দুজনেই সমভাবে ইউজ করছে। অ্যামোনিয়া এবং BF3, অ্যামোনিয়ার নাইট্রোজেন এবং BF3 বোরন, অ্যামোনিয়ার নাইট্রোজেন এবং BF3 বোরন দুজনেই কিন্তু লোন পেয়ারটাকে সমভাবে ইউজ করছে, দুজনেই কিন্তু লোন পেয়ারটাকে সমভাবে ইউজ করছে। তাই ওটা এখন আর লোন পেয়ার নেই, ওটা এখন বন্ড পেয়ার হয়ে গেছে। কিন্তু ওই বন্ড পেয়ারটা কি একটা একটা করে এসেছিল দুজনের থেকে? না, অ্যামোনিয়ার নাইট্রোজেনই দুটো ইলেকট্রনকে দিয়েছিল, বোরন তো খালি তার খালি যে 2p অরবিটাল ছিল সেখানে ওই লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করেছিল এবং এর মাধ্যমে দুজনের মধ্যে ওই লোন পেয়ারটার ইকুয়াল শেয়ারিং শুরু হয়েছিল। ওই লোন পেয়ারটা বন্ড পেয়ারে পরিবর্তিত হয়ে গেছিল, বন্ডটাকে আমরা বলছি অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড, যেরকম দেখতে পাচ্ছি অ্যামোনিয়া এবং BF3 এর মধ্যে হয়েছে। এখানে BF3 টা কেমন ইলেকট্রনের ঘাটতি বলা স্পিসিস? এর কাছে 2p অরবিটাল ফাঁকা আছে। 2p অরবিটাল ফাঁকা কেন আছে? আমরা অষ্টকের সংকোচন যেখানে পড়েছিলাম সেখানে যদি আবার ফেরত যাই তাহলে দেখবো বোরন, BF3, বেরিলিয়াম, BeCl2 এরা অষ্টকের সংকোচন কেসে ছিল, অর্থাৎ অষ্টক এখানে পূর্তি হয় না। BF3 BeCl2 এখানে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন আসে না বোরন বা বেরিলিয়ামের, কিন্তু এরা সর্বাধিক সমযোজিতা মানে সর্বাধিক ইলেকট্রন আনপেয়ার্ড করার মাধ্যমে সর্বাধিক সমযোজিতা বা কোভ্যালেন্সি অ্যাচিভ করে এবং তার মাধ্যমে এরা স্থায়িত্ব পায়। BF3 তো অষ্টক নেই, তাই 2p অরবিটালের ফাঁকা রয়ে গেছে। সেই ফাঁকা 2p অরবিটালেই অ্যামোনিয়া তার লোন পেয়ারকে ডোনেট করতে পেরেছে, ইকুয়াল শেয়ারিং করছে, বন্ধন তৈরি হয়েছে। হতে পারতো এরকম ভাবেও যে এটা ক্যাটায়ন, ক্যাটায়নেরও ইলেকট্রন ফাঁকা আছে, ইলেকট্রনের ঘাটতি, তাহলে ক্যাটায়নটাকেও ডোনেশন হয়েছে, সেটাও হতে পারতো, তাই না? তাহলে হচ্ছে এটা একটা ক্যাটায়ন, এর কাছেও ইলেকট্রনের ঘাটতি আছে। এটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টার, যে কিনা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। এ হচ্ছে ডোনার, যে কিনা লোন পেয়ার আছে যার কাছে, এই যে। তাহলে অ্যামোনিয়ার কাছে আছে লোন পেয়ার এবং এটা হচ্ছে ডোনার। অ্যামোনিয়ার কাছে আছে লোন পেয়ার, এটা হচ্ছে ডোনার, এটা ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে। আর H+ হচ্ছে অ্যাকসেপ্টার, এটা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করে। তাহলে অ্যামোনিয়া ডোনার, লোন পেয়ারকে ডোনেট করছে। H+ হচ্ছে অ্যাকসেপ্টার, ওটা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করছে। এবং এই হচ্ছে অ্যামোনিয়া ছিল এবং অ্যামোনিয়ার সঙ্গে এই হচ্ছে H+ তৈরি হয়েছে একটা অসমযোজী বন্ধন। একসাথে লিখি আমরা NH4+, আলাদা কথা। অ্যামোনিয়া ছিল NH3, অ্যামোনিয়ার NH3, তার সঙ্গে H+, অ্যামোনিয়ার NH3 এবং তার সঙ্গে H+, এদের মধ্যে তৈরি হলো একটা অ্যামোনিয়ার নাইট্রোজেন এবং H+, এদের মধ্যে তৈরি হলো একটা অসমযোজী বন্ধন, যেখানে অ্যামোনিয়া তার লোন পেয়ারকে ডোনেট করেছে, অ্যামোনিয়া তার লোন পেয়ারকে ডোনেট করেছে। সেই কারণে লোন পেয়ারটা এখন বন্ড পেয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে কার কার মধ্যে? অ্যামোনিয়ার নাইট্রোজেন আর H+ এর মধ্যে। H+ এর কাছে ইলেকট্রন ছিল না, ও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছিল। অসমযোজী বন্ধন আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবারে কয়েকটা প্যারামিটার আমরা দেখব। প্রথম প্যারামিটারের নাম হচ্ছে বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেংথ। তো বন্ড লেংথ প্যারামিটারটা কি? এটার ব্যাপারে অলরেডি আমরা পড়ে ফেলেছিলাম পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে, যে দুটো পরমাণু তারা বিভিন্ন পজিশনে থাকতে পারে, দুটো পরমাণু হতে পারে একে অপরের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করে আছে যেখানে ওভারল্যাপ হয়ে আছে, যেরকমটা এখানে দেখতে পাচ্ছি, অথবা হতে পারে দুটো পরমাণু জাস্ট একে অপরকে টাচ করে আছে যেখানে কিনা আমরা মেটালিক বন্ডিং দেখতে পাই, অথবা হতে পারে পরমাণু দুটো একে অপর থেকে একটু দূরত্বে আছে যেখানে কিনা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ আকর্ষণ গুলো আছে। যেমন ভাবেই থাকুক না কেন দুটো পরমাণু, দুটো নিউক্লিয়াস, তাদের মধ্যে দূরত্ব, তাকেই বলা হয় বন্ড লেংথ। তাহলে আমরা বন্ড লেংথ বলতে আমরা কি বুঝি? বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য, সেটা হচ্ছে নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব, দুটি নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব।
দুটি নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব তাকে আমরা বলে থাকি বন্ড লেংথ। ক্লিয়ার? যে দুটো নিউক্লিয়াস তাদের মধ্যে যে দূরত্ব আছে তাকে আমরা বলছি বন্ড লেংথ। এবার নিউক্লিয়াস দুটো মানে অ্যাটম দুটো বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। অ্যাটম দুটো হতে পারে তারা কোভালেন্ট বন্ডে আছে, কোভালেন্ট বন্ডে দুটো অ্যাটম আছে হতে পারে, ঠিক আছে? অ্যাটম দুটো কোভালেন্ট বন্ডে আছে, অ্যাটম দুটো হতে পারে মেটালিক বন্ডে আছে, অ্যাটম দুটো মেটালিক বন্ডে বন্ডিং এ আছে, অ্যাটম দুটো হতে পারে ভ্যান ডার ওয়াল বন্ডে আছে। তাহলে অ্যাটম দুটো কোভালেন্ট বন্ড, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বা মেটালিক বন্ড যেমন ভাবেই থাকুক না কেন, অ্যাটম গুলো কোভালেন্ট বন্ডে থাকলে ওদের মধ্যে ওভারল্যাপ থাকবে, মেটালিক বন্ডে থাকলে টাচ করে থাকবে, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনে থাকলে একটু ডিসটেন্স থাকবে, কিন্তু যেমন ভাবেই থাকুক না কেন অ্যাটম দুটোর মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে ওই নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা তাকেই বলা হচ্ছে বন্ড লেংথ। তাহলে আমরা কি বলতে পারি, একটা বন্ড যদি স্ট্রং হয় অ্যাটম গুলো কাছাকাছি থাকবে, বন্ড লেংথ কমে যাবে। একটা বন্ড যদি উইক হয় অ্যাটম গুলো দূরে দূরে থাকবে, বন্ড লেংথ বেড়ে যাবে। ক্লিয়ার? বেশ, এবারে দেখছি এখানে সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। তাহলে আমরা এক্ষুনি বললাম কি বন্ড স্ট্রেংথ যদি বেশি হয়, লজিকটা দেখে নেবে, অর্থাৎ বন্ড যদি শক্তিশালী হয় মানে দুটো অ্যাটমের মধ্যে দারুণ একটা শক্তিশালী বন্ধন আছে, দুটো অ্যাটম একে অপরের সঙ্গে দারুণ শক্তিশালী ভাবে আবদ্ধ আছে, দারুণ শক্তিশালী বন্ধন আছে। তাহলে দুটো অ্যাটমের মধ্যে যদি বন্ডের স্ট্রেংথ বেশি হয় তাহলে অবশ্যই ওই অ্যাটম দুটোর মধ্যে ডিসটেন্স কম হবে, মানে বন্ড লেংথ কম হবে। বন্ড লেংথ কম হবে। স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে বন্ড লেংথ কম হবে। আর ওই বন্ডকে তাহলে বলতো ব্রেক করতে বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? অবশ্যই যদি দুটো অ্যাটম তাদের মাঝখানে দুটো অ্যাটমের মাঝে যে বন্ডটা আছে দুটো অ্যাটমের মাঝের বন্ড যদি অনেক স্ট্রং হয় ওই বন্ডকে ব্রেক করতে অনেক শক্তি লাগবে, অনেক এনার্জি লাগবে। কারেক্ট? তাহলে বন্ডের স্ট্রেংথ যদি বেশি হয় ওই বন্ডকে ব্রেক করতে এনার্জিও বেশি লাগবে, যাকে বলা হচ্ছে বন্ড এনার্জি। তাহলে বন্ড এনার্জিও বেশি হবে, আর তাতে অ্যাটম দুটো কাছাকাছি চলে আসবে, মানে বন্ডের লেন্থটা কমে যাবে। তাহলে বন্ডের স্ট্রেংথ বেশি হওয়া মানে বন্ডটাকে ব্রেক করতে যে এনার্জি লাগবে সেই বন্ড ব্রেকিং এনার্জি সেটাও বেশি হবে। তাহলে বন্ডের স্ট্রেংথ বেশি, তাহলে ওই বন্ডকে ব্রেক করতে এনার্জিও বেশি, তার মানে বন্ডের অ্যাটমগুলো কাছাকাছি আছে, মানে বন্ডের লেন্থ কম। তাহলে বলো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। অবশ্যই যখন ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে তিনটে বন্ড আছে দুটো অ্যাটমের মধ্যে, তিনটে বন্ড আছে দুটো অ্যাটমের মধ্যে, অবশ্যই সেই বন্ড অনেক স্ট্রং বন্ড, ওখানে বন্ডের লেংথ কমে যাবে। সো দেখতেই পাচ্ছি বন্ডের লেংথ অনেক কম, এখানে বন্ডের লেংথ অনেক বেশি। সো যদি স্ট্রং বন্ড হয় অ্যাট্রাকশন হবে, বন্ডের লেংথ কমে যাবে। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে বন্ডের লেংথ কিন্তু একটু বেশি থাকছে। একই রকম ভাবে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড, এটাও কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড, এটাও কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড, সবগুলোই হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এখানে কার্বন আছে sp3 তে, এখানে কার্বনটা sp2, এখানে কার্বনটা sp। এখন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন চেঞ্জ হলে কি কিছু চেঞ্জেস হয়? দেখে নেওয়া যাক কি চেঞ্জেস হয়। দেখো sp3 যখন আছে তখন সেখানে s অরবিটালের প্রপোর্শন কত? চারটের মধ্যে একজন s, মানে s অরবিটালের প্রপোর্শন হচ্ছে 25%, তাই না? যখন sp2 তখন কি s অরবিটালের প্রপোর্শন কত? 33% মতন। আর যখন sp দুটো অরবিটালের মধ্যে একটা s, তখন s অরবিটালের প্রপোর্শন 50%। তাহলে কি আমরা বলতে পারি s অরবিটালের প্রপোর্শন যত বাড়বে বন্ডের স্ট্রেংথ তত বাড়বে, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, ওখানে অ্যাট্রাকশন বেশি থাকবে। তাই s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, অ্যাট্রাকশন ওখানে বেশি থাকবে। তাই যদি s অরবিটালের প্রপোর্শন বেশি হয় সেখানে অ্যাট্রাকশন বেশি হলে বন্ডের স্ট্রেংথ বেশি, বন্ডের স্ট্রেংথ বেশি হলে বন্ডের লেংথ কমে যাবে। তার মানে এখানে কার্বনে sp3 মানে এখানে 25% মাত্র s অরবিটালের প্রপোর্শন, sp2 তে 33.3% হচ্ছে s অরবিটালের প্রপোর্শন, এখানে 50% s অরবিটালের প্রপোর্শন। তাহলে যেখানে s অরবিটালের প্রপোর্শন বেশি সেখানে বন্ডের স্ট্রেংথ বেশি, সেখানে বন্ডের লেংথ দেখতেই পাচ্ছ কমে গেছে, বন্ডের লেংথ কিন্তু কমে গেছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে ওখানে বন্ডের লেংথ 1.05, এখানে বন্ডের লেংথ 1.09।
তাহলে পরিষ্কার আমরা দেখতে পেলাম যে বন্ডের স্ট্রেংথ যদি বেশি হয়, মানে যদি s অরবিটালের প্রপোর্শন বেশি থাকে, বিভিন্ন রকম হাইব্রিডাইজেশন স্টেটে s অরবিটালের প্রপোর্শন যেখানে বেশি সেখানে বন্ডের স্ট্রেংথ বেশি, বন্ডের লেংথ কমে যাবে, বন্ডের এনার্জিও বেশি হবে। অবশ্যই বন্ডের এনার্জি কোথায় বেশি হবে, যেখানে আবার বন্ডের স্ট্রেংথ বেশি সেখানে বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, বন্ডের এনার্জিও সেখানে বেশি হবে। s অরবিটাল কোথাও থাকলে, s অরবিটাল থাকা মানে সেখানে বন্ডের স্ট্রেংথ কিন্তু বাড়ছে, কারণ s অরবিটালের প্রপোর্শন বেশি আর s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, তাই s অরবিটালের প্রপোর্শন বেড়ে যাওয়া মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাবে, বন্ডের স্ট্রেংথ বাড়বে, বন্ডের এনার্জি বাড়বে, বন্ডকে ভাঙতে এনার্জি বেশি লাগবে আর বন্ডের লেংথ ছোট হতে থাকবে। দেখো তাহলে এটা নিজেরাই বলো, HF, HCl, HBr, HI দেখতেই পাচ্ছি ফ্লুরিন সাইজে ছোট। দেখো হাইড্রোজেন তো সবকটাতেই কমন, কিন্তু ফ্লুরিন সাইজে ছোট তাই এখানে বন্ডের লেংথ কম, আয়োডিন সাইজে বড় তাই বন্ডের লেংথ বেশি। অনেকটা এরকম বলা যেতে পারে, এই ধরো হাইড্রোজেন, এইটা হয়তো ধরো ফ্লুরিন, ঠিক আছে, হাইড্রোজেনের সাইজ একই, কিন্তু এটা ক্লোরিন, এটা হয়তো হাইড্রোজেন, এইটা হয়তো ব্রোমিন, কারেক্ট, এবং এই হয়তো হাইড্রোজেনটা তো সাইজ মোটামুটি একই থাকছে, ঠিক আছে। এটা হয়তো ক্লোরিন, এই হাইড্রোজেন, এইটা ব্রোমিন, আয়োডিন আরো অনেক বড়, জাস্ট বলছি এটা হাইড্রোজেন, এটা হয়তো ফ্লুরিন, এটা হাইড্রোজেন, এটা হয়তো ক্লোরিন, এটা হাইড্রোজেন, এটা হয়তো ব্রোমিন। সো ক্লিয়ারলি কি দেখতে পাওয়া যাচ্ছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স অ্যানায়নটা সাইজ বড় হওয়ার সঙ্গে বাড়ছে কি বাড়ছে না, পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে যে সাইজটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো তাহলে আমরা দেখতে পেলাম যত অ্যানায়নটা সাইজ বাড়ছে তত নিউক্লিয়াস দুটোর মধ্যে, ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন এবং অ্যানায়ন হচ্ছে হ্যালোজেনটা, যত অ্যানায়নটা সাইজ বাড়ছে নিউক্লিয়াস দুটোর মধ্যে ডিসটেন্স তত বাড়ছে, মানে বন্ডের লেংথ তত বাড়ছে, পরিষ্কার দেখতে পাওয়া গেল। আচ্ছা, বন্ড বিয়োজন, তাহলে এবার বলো, বলছে বন্ধন বিভাজন শক্তি বা বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তোমরাই বলো বন্ডের স্ট্রেংথ যদি বেশি হয়, বন্ড স্ট্রং, তাহলে ওই বন্ডের ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে না কম হবে? অবশ্যই ওই বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। তো একটা কেস তাহলে বলো, তোমরাই বলো যে ধরো এই যে ধরো সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি ট্রিপল বন্ড তোমরাই বলো কি হবে? সি সিঙ্গেল বন্ড সি তে কি হবে? সি সিঙ্গেল বন্ড মানে একটাই বন্ড আছে, ডাবল বন্ড মানে দুটো বন্ড, ট্রিপল বন্ড মানে তিনটে বন্ড। তাহলে কোথায় বন্ডের এনার্জি বেশি হবে বা বন্ডটাকে ভাঙতে এনার্জি কোথায় বেশি লাগবে? ট্রিপল বন্ড যেখানে আছে সেখানেই বন্ডটাকে ব্রেক করতে এনার্জি বেশি লাগবে, কারণ ট্রিপল বন্ডেড সিচুয়েশনে বন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি। তো দেখতেই পাচ্ছি ট্রিপল বন্ডের ক্ষেত্রে বন্ড এনার্জি 230, ট্রিপল বন্ডের ক্ষেত্রে বন্ড এনার্জি 230, whereas তোমার সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড এনার্জি মাত্র 90 কিলোক্যালোরি পার মোল, ইউনিট হচ্ছে কিলোক্যালোরি পার মোল। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ডের স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু বন্ডটাকে ভাঙতে এনার্জি বেশি লাগছে। সিমিলারলি এখানেও বলতে পারছি এই যে sp অরবিটাল যদি থাকে, আমরা এক্ষুনি দেখেছি s অরবিটালের প্রপোর্শন বেশি মানে সেখানে বন্ডের স্ট্রেংথ বেশি, মানে সেই বন্ডকে ভাঙতে এনার্জি বেশি লাগবে। তো sp এদের মধ্যে ওভারল্যাপ হয়েছে, দুটো sp অরবিটালে ইলেকট্রন ওভারল্যাপ করেছে, অবশ্যই স্ট্রং বন্ড। sp2 ওভারল্যাপ করেছে, অবশ্যই একটু উইক বন্ড, কারণ s অরবিটালের প্রপোর্শন কমে যাচ্ছে, এবং sp3 আরো উইক বন্ড। তাহলে যে বন্ড স্ট্রং বন্ড ওখানে বন্ডকে ব্রেক করতে এনার্জি বেশি লাগবে, তাই sp বন্ডকে ভাঙতে এনার্জি বেশি লাগবে। sp3 বন্ড সহজে ভাঙতে পারে, কারণ s অরবিটালের প্রপোর্শন যত কমে যাচ্ছে তত ওই বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে। sp তে s অরবিটাল 50% থাকে, একটু আগে দেখেছি, sp মানে s অরবিটাল 50%, sp2 মানে s অরবিটাল 33%, sp3 মানে s অরবিটাল 25%। s অরবিটালের প্রপোর্শন যত বেশি থাকে তত ওইখানে বন্ডের স্ট্রেংথ বেশি থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের মাথায় ঢুকে গেল পুরো ব্যাপার স্যাপার গুলো। বন্ড অর্ডার মানেটা কি? যে সিঙ্গেল বন্ড যদি থাকে, সিঙ্গেল বন্ড আমরা বলি বন্ড অর্ডার হচ্ছে 1, অর্থাৎ কতগুলো বন্ড আছে এটা বোঝার জন্য বন্ড অর্ডার ফ্যাক্টরকে নিয়ে আসা হয়েছে। ডাবল বন্ড মানে বন্ড অর্ডার হবে হচ্ছে 2, ট্রিপল বন্ড মানে বন্ড অর্ডার হবে হচ্ছে 3,
সো সিঙ্গেল বন্ড, বন্ড অর্ডার 1, ডাবল বন্ড, বন্ড অর্ডার 2, ট্রিপল বন্ড। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার 2, বন্ড অর্ডার 3। তাহলে কোথায় বন্ড এনার্জি বেশি? অবশ্যই যেখানে বন্ড অর্ডার বেশি, তাহলে আমরা বলতে পারি ফাইনালি যে বন্ড অর্ডার যদি বেশি হয়, বন্ড অর্ডার যদি বেশি হয় তাহলে সেই বন্ডের স্ট্রেংথ বেশি হয়, সেই বন্ড শক্তিশালী বন্ড হয়, সেই বন্ড ব্রেক করতে এনার্জি বেশি লাগে, সবই সমানুপাতিক। বন্ড এনার্জিও বেশি হয়, আর সেই বন্ডের লেংথ কম হয় বা বন্ধন দৈর্ঘ্য যাকে বলে সেইটা কম হয়। ঠিক আছে, বন্ড অর্ডার যত বেশি, স্ট্রং বন্ড, ততই বন্ডকে ভাঙতে এনার্জি বেশি লাগে, বন্ড এনার্জি বেশি, কিন্তু ওই বন্ডের লেংথ কিন্তু তত কমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা এই পার্টটাকে, আজকের পার্টটাকে এখানে শেষ করছি। এর পরের যে পার্ট থাকবে সেখানে আমরা হাইব্রিডাইজেশন এবং ভিএসইপিআর থিওরি দুটো কনসেপ্টকে একসাথে অ্যাপ্লাই করার মাধ্যমে, হাইব্রিডাইজেশন এবং ভিএসইপিআর থিওরি এই দুটো কনসেপ্টকে একসাথে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা শিখে নেব হচ্ছে যে কেমন করে বিভিন্ন মলিকুলের জ্যামিতিক আকৃতি ডিসাইড হয়, বিভিন্ন মলিকুলের জ্যামিতিক আকৃতি কেমন ভাবে ডিসাইড হয়, আমরা পুরোটা শিখে নেব। আর নেক্সট যে আমাদের ক্লাস থাকছে, আজকের ক্লাসকে আমরা এখানে শেষ করছি। ফ্যাজানসুল এবং এরকম ছোটখাটো আরো যতগুলো টপিক ছিল আমাদের এখানে শেষ হচ্ছে।